কাজলা ব্রিজ পর্যন্ত আসতে আমরা এই দিক দিয়ে রক্তাক্ত অবস্থা অনেকে নিয়ে যেতে দেখতে পাই এবং এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং গুলির শব্দ পাই এবং কেউ আর অগ্রসর হতে পারে না এবং হাওমা চিৎকারে সবাই ওই দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা ভাবলাম যে হয়তো এটা শেষ পরিণতি, যাত্রাবাড়ি থানায় শেষ পরিণতি। তো সে কারণে আমি যেহেতু প্রেসিডেন্ট এবং বিজয় হয়ে গেছে, আমি তার পেছনে যেতে পারি না। আমি স্বাভাবিকভাবেই সবাইকে নিয়ে অগ্রসর হতে চাই, কিন্তু যত কাছে এসেছি তত সেগুলির তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং অসংখ্য ছাত্র জনতা সেদিন শাহাদাত বরণ করেছে। এভাবেই জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে ঘটে যাওয়া ভয়াবহতার বর্ণনা করছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জুলাই আন্দোলনে এখানেই আন্দোলনে ছিলেন তিনি। সামনে থেকে দলের নেতাকর্মীদের জুগিয়েছেন সাহস। চোখের সামনে দেখেছেন অসংখ্য মানুষের মৃত্যু। আমরা এই যে যাত্রাবাড়ির এই যে গেট, এই গেট থেকে সামনেই কিন্তু আমরা নিবৃত্ত করেছি। তো পেছনে সশস্ত্র অবস্থায় পুলিশ একদম প্রস্তুত অবস্থায় ছিল। আমরা কিন্তু এক সেকেন্ডের জন্য বিচলিত হইনি কিংবা ভয় পাইনি কিংবা যাত্রাবাড়ি থানার সামনে ছাত্রদলের সভাপতিকে যাওয়া যাবে না, আমি কিন্তু সেই ভয়েও ভীত হইনি। আমি সাবলীলভাবে আমাদের নেতাকর্মীদের নিয়ে এই যাত্রাবাড়ি থানার সম্মুখ গেটের সামনে আমরা অবস্থান নিয়েছি। পরবর্তীতে মুড়ে সর্বক্ষেত্রে আমরা বিক্ষিপ্তভাবে মিছিল করেছি 4 আগস্টে। তো 4 আগস্ট যখন আমাদের বিশেষ করে আমাদের এখানে যখন আমরা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের উপর আমরা হামলা করেছি, তারপর তো তারা পালিয়ে গেল। তো তারপরে কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ তার উপর যদি আক্রমণ করা হয় তারা সরাসরি গুলি চালাবে। তো সেটি তাদের তো আমরা বিগত সময় দেখেছি এবং যাত্রাবাড়ি তো এটাও ঘটবেই। তো আমরা সেই ধরনের মানসিক প্রস্তুতি ছিল যে গুলি চালাবে, আমরা চেষ্টা করব আজকে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে। এরকম একটা ধারণা সবার মাঝে, এই নিয়ে যত ছাত্র জনতা এসেছিল সবার মাঝে ছিল। শেখ হাসিনার পতনের ঘোষণা আসার পরও যাত্রাবাড়িতে নির্বিচারে মানুষ হত্যার কথা বলতে গিয়ে থমকে দাঁড়ালেন এই ছাত্রনেতা। সেদিন কি ঘটেছিল জানালেন সে কথা। এবং সময় যত বাড়ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা, মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে। তো সেই পর্যায়ে যখন গুজব ছড়ছে যে এই হাসিনা পালিয়ে গেছে, মিছিল আসছে বিভিন্ন জায়গা থেকে, হয়তো বা গণভবনের দিকে চলে যাচ্ছে, এরকম নানাবিধ গুজব সয়লাভ হয়েছে। আবার মাঝে মধ্যে গুজব শুনেছি না সেনাবাহিনী ওই পাশ দিয়ে পথরোধ করেছে, সেনাবাহিনী গুলি চালাচ্ছে, নানাবিধ গুজব মানুষের মুখে। তখন তো ইন্টারনেট নেই। তো পরবর্তীতে আমি টেলিভিশনে পাশে একটা বাসায় টেলিভিশনে দেখতে গেলাম আমরা। তো যাওয়ার পর যখন 11টার পরে সম্ভবত বাংলা ভিশনে একটা লাইভ হচ্ছিল আর কি, সেই লাইভে দেখতে পেলাম হাজার হাজার ছাত্র জনতার মিছিল নিয়ে তারা এয়ারপোর্ট পার হয়ে বনানীর দিকে অগ্রসর হচ্ছে। তখন তো আমরা বুঝে গেলাম যে আর খুনি হাসিনা থাকার কোনো সুযোগ নেই। এই সময় তারপর দ্রুততম সময়ে আসার পর আমি আবার একটু বাসায় গিয়েছিলাম আমার অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে আসার জন্য। তারপর আসার পরে তো এখানে বিজয় উল্লাস ছড়াই পড়লো যে হ্যাঁ হাসিনা আজকে আর রক্ষা নেই, আমরা গণভবনে যাব। হ্যাঁ, এরকম একটাই নানাবিধ স্লোগান দিচ্ছে উচ্ছ্বাস সহকারে। তারপর আপনার যখন দুপুর 1:30-2টা আনুষ্ঠানিকভাবে যখন আমরা জানতে পারলাম হ্যাঁ যে সেনাপ্রধান, বিএনপি মহাসচিব, তারপর অপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেই করছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে মিছিল নিয়ে অনেকেই যাচ্ছিল আর কি শাহবাগে যাবে। তো আমি আবার পার্টির আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার কথা হওয়ার কারণে আমরা নয়াপল্টন পার্টি বসে যাবো বলে সিদ্ধান্ত নিই। আমাকে যেতে বলেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের যেতে বলেন। তখন আমরা সেই অভিমুখে যাত্রা শুরু করি। কিন্তু কাজলা ব্রিজ পর্যন্ত আসতে আমরা এই দিক দিয়ে রক্তাক্ত অবস্থা অনেকে নিয়ে যেতে দেখতে পাই এবং এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং গুলির শব্দ পাই এবং কেউ আর অগ্রসর হতে পারে না এবং হাওমা চিৎকারে সবাই ওই দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু প্রমাণিত হয়েছে এই 5 আগস্ট দুপুর 2টার পর যে গোলাগুলি হয়েছে, সেই গোলাগুলিতে যাত্রাবাড়ির থানার সম্মুখে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। তো সেটি বিবিসি প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হয়েছে। কিন্তু এই ঘটনাগুলো আমি বিগত সময় বারবারই বলার চেষ্টা করেছি। আমি আরেকটি বিষয়, এই তারপর তো আমরা ফ্লাইওভার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, সেখানেও এত গুলির তীব্রতা এবং সাউন্ড গ্রেনেডের আওয়াজ এবং ওই যে যাত্রাবাড়ির তো বিল্ডিং থেকেও গুলি করা হয়। তো সে কারণে আমরা আর বেশি দূর অগ্রসর হতে পারিনি। পরবর্তীতে আমরা গলি ভিতর দিয়ে গিয়ে আমরা পরে নয়াপল্টন পার্টি যেতে সক্ষম হই। সেখানে গিয়ে আমি ফেসবুক লাইভ করি। তো এখানে একটা উল্লেখযোগ্য বিষয়,
যে যাত্রাবাড়ির ঘটনাগুলো এমন একটি ঘটনা ছিল, এখানে যদি যারা উপস্থিত ছিল না তারা কখনো এর তীব্রতা বুঝতে পারবে না। তারা হয়তো বা ভিডিও ফুটেজ দেখে ভাবতে পারবে যে এই ঘটনা হয়েছে। এতদিন বট বাহিনীর আতঙ্কে আগস্টের অনেক ভয়াবহতার কথা বলতে পারেননি বলেও জানান রাকিব। 5 আগস্ট নিয়ে যে বর্ণনা মাঝে মধ্যে আমি দিতাম না, এই কারণে মানুষ ভাববে যে বিজয়ের দিন সে কি গল্প শোনায়। কারণ মানুষ এখন এমন পরিণত হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগে একটা বট বাহিনী রয়েছে যারা না জেনে না বুঝে অবান্তর কথাবার্তা বলে। তো সেই কারণে আমি 5 আগস্ট নিয়ে খুব বেশি বক্তব্য রাখিনি, শুধু 4 আগস্ট নিয়ে বেশি বক্তব্য রেখেছি। এবং 4 আগস্টে দেখুন আমাদের সবগুলো যে অভিমুখে আমাদের যাত্রা এবং আওয়ামী সন্ত্রাসীদের তাড়িয়ে দেওয়ার ভিডিওগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমাদের ছাত্র দলের নেতৃত্বে যে আমার প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, কিন্তু 5 আগস্ট নিয়ে আমরা নিজেরাও প্রচার করিনি বেশি, এবং এটি নিয়ে বেশি বক্তব্য রাখতে চাইনি এই কারণে, কারণ মানুষ ভেবে নিবে যে হ্যাঁ হয়তো বা হয়েছে, সামান্য কিছু হয়েছে, কিন্তু এই ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটতে পারে তার সাক্ষী হলাম আমরা দেখেছি এই ধরনের কী ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তো সশস্ত্র অবস্থায় ছিলাম না, সে কারণে সশস্ত্র অবস্থায় তাদের প্রতিরোধ করতে পারেনি, কিন্তু সেদিন কোনো প্রতিরোধ করারও কোনো ব্যবস্থা ছিল না, কারণ তারা এলোপাতারি গুলি চালিয়েছে, কার কোথায় লেগেছে কেউ জানে না, এবং বিল্ডিং থেকে গুলি চালিয়েছে যাত্রাবাড়ি থানার উপর থেকেও। সেহেতু এখানে কার শরীরে লেগেছে কি হয়েছে আমরা কেউ সে সময় নিরাপদ ছিলাম না। তো আল্লাহর রহমতে আমরা বেঁচে ফিরেছি, এটি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। প্রসঙ্গ পাল্টে এবার জানতে চাইলাম, আন্দোলনের সময় কখনো কি ভয় পেয়েছিলেন? উত্তরে রাকিব বলেন, এই ধরনের একটি সংকট দেশে উপনীত হয়েছে যেখানে খুনি হাসিনার মতো একটি ফ্যাসিস্ট এবং নৃশংস নেত্রী রয়েছে, সেক্ষেত্রে যদি এই আন্দোলন সফল না হয়, ছাত্রদলের সভাপতি হিসাবে আমি সুস্থভাবে বেঁচে থাকাই হয়তোবা আমার পক্ষে অসম্ভব হবে। আমার সত্যিকার অর্থে অনেকবারই এই ভাবনাটি আমাকে আচ্ছন্ন করেছে, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ভীত হইনি, কারণ এটি একটা আদর্শিক লড়াই ছিল। কিন্তু তারপরও আমি কখনো আদর্শ থেকে বিচ্যুত হইনি, আমার মনে কখনো হতাশা আমাকে গ্রাস করতে পারেনি। কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনে অবশ্যই যখন এই ধরনের হত্যাযজ্ঞ শুরু হলো, তখন অবশ্যই আমার নিজের মনেও অবশ্যই মৃত্যু ভয় আমাকেও পেয়ে বসেছিল, কিন্তু আমি নীরবে নিবৃত্তে আমি কাউকে বুঝতে দিইনি। আমার পরিবারের সদস্য যারা রয়েছে, আমার বাবা মা ভাই বোন, কেউ কখনো বলতে পারবে না যে আমার কখনো আমি হতাশ হয়ে একটি সেন্টেন্স তাদের সাথে শেয়ার করেছি। আমি অলওয়েজ, বরঞ্চ তারা বললে আমি তাদেরকে নিবৃত্তি করতাম যে আলহামদুলিল্লাহ কোনো কিছু হবে না, সব কিছু ঠিক আছে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, এটা একটা আদর্শিক লড়াই। এভাবে আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতাম অলওয়েজ। আন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে আহত হয়েছিলেন রাকিবও। সে সময় নিতে পারেননি যথাযথ চিকিৎসা, জানালেন সে কথা। 20 জুলাই 2024 আমরা যখন সকাল থেকে দুনিয়া কলেজ, বর্ণমালা স্কুল, শনি রাকরা, কাজলা বিচ এখানে যখন আমরা অবস্থান নিয়েছিলাম, হঠাৎ করে আমরা আমাদের গোলাগুলির শব্দ শুনছি, হঠাৎ করে হেলিকপ্টার এসেছে, হঠাৎ করে এই পাশ দিয়ে গাড়ি, শুধু আমাদের লক্ষ্য করে না, আমাদের পাশে যে দুনিয়া কলেজের সামনে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে, এবং অর্থাৎ তাদের টার্গেটটা ছিল সম্ভবত এখান থেকে দুনিয়া কলেজ পুরোটা দখলে নিয়ে নেবে। আমাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আমার কানে বেজেছে স্নাইপারের শট, আমার স্নাইপারের শট লেগেছে, আমি তো সেটি বলিনি, কিন্তু আমার কানে বেজেছে স্নাইপারের শট, অনবরত গুলি চালিয়েছে। এবং আপনি বিশ্বাস করেন, মুহূর্তে আমরা তো ছিলাম বর্ণমালা স্কুলের মেন গেটে, আমরা শুধু দেখলাম যে মানুষ আর মানুষ নিচে সব নামতেছে, মানে রাস্তা থেকে সব নিচে নেমে যাচ্ছে, গলিগুলোতে মানুষ আর মানুষ নেমে গেছে। তো তারপর তো আমরা সবাই নিচে নেমে গেলাম, সবাই একদম একজন আরেকজনের উপর ঝাঁপাইয়ে পড়লো, কি হচ্ছে কেউ জানা না। আমাদের পেছনে কে গুলিবিদ্ধ হয়ে মারা গেল সত্যি কথা আমাদের জানার কোনো সুযোগ ছিল না। নেতা হিসেবে আন্দোলনে প্রথম ধাক্কা লাগার কথা জানাতে গিয়ে ছাত্রদল সভাপতি টানলেন চট্টগ্রামের শহীদ ওয়াসিমের প্রসঙ্গ। 16 জুলাই আমার তো মিছিল ছিল নয়াপল্টনে ছাত্রদলের নেতৃত্বে। সেই মিছিল শেষে যখন দুপুরের পর বিকেলের আগে হঠাৎ করে চট্টগ্রাম থেকে কল আসলো। তো আমরা তো কল ধরতেছি, নির্দেশনা দিচ্ছি যে ব্যাপকভাবে থাকতে হবে। তো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একজন শীর্ষ নেতা আমাকে কল দিল। কল দেওয়ার পর 2বার কল দিয়েছে, আমি ধরতে পারিনি, আমি মোটরসাইকেলে ছিলাম। তারপর যখন কলটা রিসিভ করলাম তখন জানালো যে ভাই, আমাদের চট্টগ্রাম কলেজের ওয়াসিম গুলিবিদ্ধ হয়েছে ভাই, মনে হয় ওকে আর বাঁচানো সম্ভব না, সম্ভবত স্পট ডেড।
আমি বাইকটা থামানোর পর আমি একটা সিএনজি পাম্পের মধ্যে অবস্থান নেই। আমি কতক্ষণ আসলে হয়েছিলাম যে আমাদের ছাত্রদলকে প্রথম দিনই মানে ছাত্রদলের নেতাকর্মী নিহত। আন্দোলনকে এগিয়ে নিতে কি কৌশল নিয়েছিল ছাত্রদল এমন প্রশ্ন করতেই দীর্ঘদিনের আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা জানান রাকিবুল ইসলাম। বাসা থেকে বের হওয়া, হ্যাঁ আবার ফিরে আসা, এটি অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছিল কারণে আমি ফিরে আসতে পেরেছি। কিন্তু আমার 15.5 বছরের যে আমাদের আন্দোলন সংগ্রামের যে অভিজ্ঞতা এবং যে পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে আমরা কৌশল অবলম্বন করেছি সেই অভিজ্ঞতা অবশ্যই কাজে লেগেছে।